এখন ভারপ্রাপ্ত মহাসচিবের হাতে, সুতরাং কাজে বলবেন, আপনি ট্রেড দেন যে এদিকে যাবো এদিকে যাবো, আমরা রওনা করি। সিনিয়র নেতৃবৃন্দ বয়সের ভারে, বয়স তো সিনিয়র নেতৃবৃন্দের 100 কোটায়, প্রায় 7 বছর। আমাদের সবাই যাওয়ার, এই আফতাব ভাই আমাদের নেতা, আফতাব ভাই ডিক্লার দিক কবে কোথায় যাবে, আমরা প্রোগ্রাম আয়োজন করব। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচক, বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য জনাব আতিকুল ইসলাম। বক্তব্য রাখছেন আতিকুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার কথাটা সাংগঠনিক সম্পাদক বলেছে। দলের ব্যাপারে অভিযোগ করতেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব, দলের ব্যাপারে অভিযোগ করবেন দলের নির্বাহী সভাপতি, তারপরে সভাপতি। হয় না, এখানে আলোচনাটা ভিন্নভাবে চলে গেছে। আমি বোধ একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে মুসলিম লীগ পুনর্গঠনের সময় আমার কিছু শ্রম ছিল। আনোয়ার হোসেন আবুরি বলেছেন, এটা একটা প্রেক্ষাপট আছে, আমি আজকেও তাদেরকে বলেছি, মুসলিম লীগ পুনর্গঠিত হতে যাবে কেন? মুসলিম লীগ তো 1906 সালেই গঠিত হয়ে আছে। এখানে তো আপনারা কেউ কথাটাকে আনতে চান না। কেন আনতে চান? একটা রাজনৈতিক দল 1906 সাল থেকে এই ভূখণ্ডে রাজনীতি করতেছে, 1976 সালে এটা আবার পুনর্গঠিত হতে যাবে কেন? প্রেক্ষাপটটা কি? এটা কেন? 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের চরম ব্যর্থতা, ভারত প্রত্যাগত আওয়ামী লীগের নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধারা বাংলাদেশের উপরে যে উৎপাত, অত্যাচার, জুলুম, শোষণ করেছে, তাতে জনমনে শেখ মুজিবুর রহমান এবং তার সরকারের বিরুদ্ধে একটা প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। গণবাহিনী তৈরি হল, সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। কেন? আরেকটি স্বৈরাচার সরকারের পতন ঘটানো হচ্ছে, যেটা আজকে শেখ হাসিনা করেছে। যে পরিস্থিতি শেখ মুজিবুর রহমানও তার শাসনামলে একই পরিস্থিতির সৃষ্টি করেছিল। রক্ষী বাহিনী দিয়ে 30,000 প্রতিবাদী তরুণকে নির্মমভাবে হত্যা করেছে। এই জনরোষ থেকে বাঁচার জন্য শেখ মুজিবুর রহমান সবকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। শুধু তাই না, সংবাদপত্র যেন তার বিরুদ্ধে কোনো কথা লিখতে না পারে, সমস্ত সংবাদপত্রের প্রকাশনা নিষিদ্ধ করে দিয়ে মাত্র 4টি নিয়ন্ত্রিত সংবাদপত্র রাখে। বাংলাদেশ রাজনীতি শূন্য হয়ে গেল, রাজনৈতিক দল নেই, সংবাদপত্র নেই, রাজনীতিবিদরা আতঙ্কিত। এই পরিস্থিতিটা তো বলার জন্য আমি তিনি তখন বেগম খালেদা জিয়ার সরকারের একটা উপদেষ্টা, উনি আমাকে একবার খবর দিলেন, আমি গেলাম। গিয়ে আমি অনেক কথাবার্তা বলার পরে বললাম যে 1972 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যে রেইন অফ টেরর হয়েছিল, ওইটা আপনারা বলেন না কেন? আমার বললেন যে ওইটা তো আমাদের জন্মের আগে হয়েছে। মানে 1969 সালে, 79 সালে বিএনপির জন্ম হয়েছে, আর ওইটা হল 1972 থেকে 75। বলে এটা তো আমাদের জন্মের আগে হয়েছে। এই জন্মের আগে কোনো বিষয় নিয়ে আলোচনা আমাদের আর আগ্রহ নাই। এই কথাটার সঙ্গে এই কথাটা মিলবে, শব্দ নিষিদ্ধ করে দিল। বাংলাদেশে জনগণের কৃতজ্ঞ থাকতে হবে একটা লোকের প্রতি, সেটা হল খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক বাকশালের নেতা, তিনি রাষ্ট্রপতি হয়ে 1975 সালে অক্টোবর মাসের 3 তারিখ
তিনি রেডিওতে ঘোষণা করলেন বাকশাল বিলুপ্ত করা হল এবং 1976 সালের অগাস্ট মাস থেকে বহুদলীয় রাজনীতির কর্মকাণ্ড চালু হবে আর 1977 সালে দেশে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে বাংলাদেশে আবার পুনরায় গণতান্ত্রিক রাজনীতি চালু করার ঘোষণাটা দিয়েছে, এটা আওয়ামী লীগ স্বীকার করে না। কথাটা খেয়াল রাখবেন, এটা 1975 সালের অক্টোবর মাসের 3 তারিখ। 1976 সালের অগাস্টের 8 তারিখে আমরা মুসলিম লীগটাকে আবার পুনর্গঠিত করলাম। এর জন্য আমাদের চারটা টিম, আমরা ডিসেম্বরে বেরিয়ে গিয়েছিলাম। আমি আর আব্দুল আলিম, ওনার বাবা এমএনএ ছিলেন, আব্দুল হাই সাহেব, আমরা পুরো রাজশাহী ডিভিশন ঘুরেছি ডিসেম্বর মাসে। হাবশাট আব্দুল আলিম বলতো, আমাকে ডিসেম্বর মাসে টেলিগ্রাম করলেন, খানে সবুজ সাহেব আসলাম হাফ শার্ট পরে, আর ওই হাফ শার্ট পরে চলে গেলাম ডিসেম্বর মাসের 31 তারিখ আমি দিনাজপুরে। অবস্থাটা চিন্তা করি, আমি তখন মুসলিম লীগের কোন পদে নেই, সাধারণ কর্মী। 1964 সাল থেকে আমি মুসলিম লীগ করি, 1986 সাল পর্যন্ত আমার কোনো পদ ছিল না এবং আতিকুল ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে মুসলিম লীগের কোথাও কোনো অনুষ্ঠান হয়। পদ নিয়ে আমরা সব চিল্লাচিল্লি করি, পদ তো আমার পিছনে ঘুরাবে। যাই হোক, এখানে উনি বললেন আপনারা বলতেছেন, আমরা মুসলিম লীগ সংগঠিত করলাম। তখন অনেক এমএলএ এমপিরা আসছিলেন, খানে সবুজ সাহেবকে আমরা সভাপতি নির্বাচিত করলাম এবং 1943 সালে বঙ্গীয় মুসলিম ছাত্র ফেডারেশনের সেক্রেটারি ছিলেন শাহ আজিজুর রহমান। তিনি মাদ্রাসার ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র। কলিকাতায় গিয়ে তিনি আইন পেশায় নিযুক্ত হয়েছিলেন। He was a brilliant man. আমি দীর্ঘদিন তার সভাপতি ছিলাম, তার কাছ থেকে আমি জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। তিনি পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলের ডেপুটি লিডার ছিলেন। শেখ মুজিবুর রহমানেরও রাজনৈতিক গুরু ছিলেন। সারা জীবন সততার মধ্যে কাটিয়েছেন। উনি যখন জেলে ছিলেন, বাংলাদেশ হওয়ার পরে শেখ মুজিবুর রহমান তার স্ত্রীর কাছে প্রতি মাসে টাকা পাঠাতেন, এটাও জেনে রাখেন। আরো অনেকের কাছে পাঠিয়েছে। এটা ছিল রাজনীতিবিদদের সততা। জেলখানায় গিয়েছে শেখ মুজিবুর রহমান জানতেন যারা ক্ষমতায় থাকলেও কোনো দুর্নীতি করে টাকা রোজগার করেনি, তাদের পরিবারের সদস্যরা উপোস থাকবে, শেখ মুজিবুর রহমান টাকা পাঠিয়েছে। এবং যার মাধ্যমে পাঠাতেন, যে লোকটা পরে স্বীকার করেছে, তার নাম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। এটা ছিল রাজনৈতিক সহনশীলতা। শেখ মুজিবুর রহমান 1949 সাল পর্যন্ত মুসলিম লীগের রাজনীতি করেছে, সুতরাং মুসলিম লীগারদের সঙ্গে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, যেমন আজকে আমাদের সঙ্গে আপনাদের সবারই আছে। এনিওয়ে, প্রসঙ্গটা বাদ দিলাম। এখানে একটা ব্যাপার নিয়ে আমার সাংগঠনিক সম্পাদক খুব প্রকাশ করেছে যে জুলাই বিপ্লবের সনদে 47 সালের এত বড় ঘটনাটা উল্লেখ করেনি কেন? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি আপনাদের পিতার দাদার নাম জানে? কয়জন জানেন? কয়জন? বাংলাদেশে শতকরা 80 জন মানুষ তার বাবার দাদার নাম জানে না। বাবার দাদার নাম জানে না।
যারা আজকের এই সনদ তৈরি করেছে তারা ওই ছাত্রদের দুইটা ছেলেই তো মূল, দুইটা ছাত্রই তো যারা উপদেষ্টা। তাদের জন্ম তো হয়েছে 47-এর পরে না 71-এর পরে, 71-এর ওপরে। তো সে তো 71-ই দেখে নাই, আর 47-এর তো প্রশ্নই আছে, এটা তো পিতামহ প্রপিতামহ। তো সে প্রপিতামহর নাম বলবে না, এটাই স্বাভাবিক। এ নিয়ে তো আত্মর করে কোনো লাভ নেই। ওই এখানকার সনদে হয় নাই, তাহলে ব্রিটিশ ভারতের ইতিহাসে 47 তো মুছে যাবে না। এটা নিয়ে আমাদের তো অস্থির হওয়ার কিছুই নেই। এখন বলতেছে আরো কিছু নিতেন, তো এখন যাদেরকে আরো উপদেষ্টা নিবে তারা তো ওই নাহিদদের আরো ছোটদেরকে নিতে হবে, উপরের লোকটা তারা নিবে না। সেই লোক তো আইসা জুলাই বিপ্লবকে অস্বীকার করবে, কারণ সে তো জুলাই বিপ্লবী ছিল না। আপনি একটা কথা বলেছেন, কথাটা সঠিক নয়, সংশোধন করে দিচ্ছি। 1976 সালে রাজনৈতিক দলগুলো 22, আমরা 8ই আগস্ট হয়েছি এবং 22শে আগস্ট আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছে। এটার ক্ষমতা কিন্তু নাই, আজকে আওয়ামী লীগ করার ক্ষমতা কারোরই নাই, কারোরই আইনগত ভিত্তি নাই। তার কারণটা হলো শেখ মুজিবুর রহমান নিজে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছে। সুতরাং আজকে আওয়ামী লীগ করতে হলে শেখ মুজিবকে পুনর্গঠিত করতে হবে, করে না, এটা অন্য কথা। ইতিহাস যদি বলেন তাহলে অনেকে গোসা করবে, কিন্তু সত্যটাই বলতে হবে। 1976 সালে আমরা প্রস্তুতি নিয়েছি 77 সালে নির্বাচন করব। খন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পরে প্রধান বিচারপতি আবু সাদেদ মোহাম্মদ সায়েম খন্দকার মোশতাক আহমদের কোন ঘোষণাকে বাতিল করেননি। 77 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে বাংলাদেশের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব ক্ষমতাটা নিয়ে। সুতরাং যে গতিতে বাংলাদেশের রাজনীতি চলতেছিল সেটা পরিবর্তন হয়ে গেল। উনি নির্বাচিত হলেন, উনি রাষ্ট্র দায়িত্ব নিলেন, ইয়েস নো ভোট করে তিনি প্রেসিডেন্ট হলেন। ক্ষমতায় বসে এই প্রথম একটা রাজনৈতিক দল গঠন করলেন। নুরুল ইসলাম শিশু ছিলেন ডিজিডিএফআই এর প্রধান। নিজে বললেন যে মুসলিম লীগেরা গিয়েছে, মুসলিম লীগেরা যায় না। মুসলিম লীগের যারা এমএলএ এমপি ছিলেন তারা জিয়াউর রহমানের চেয়ে বয়সে অনেক বড়, তারা রাজনীতি করে আসছিলেন। নুরুল ইসলাম শিশুকে দিয়ে মুসলিম লীগের নেতাদের বাড়িতে ডেকে এনে বলেছে জিয়াউর রহমানের সঙ্গে যোগদান না করলে আবার জেলে পাঠিয়ে দেবে। শাহিদুর রহমানকে ধরে নিয়ে গেছে আমিয়াত ইব্রাহিম খলিল আর আমিনুর রহমান জিন্নাত। শাহিদুর রহমানের পেছনে পেছনে গেলাম, জাহাঙ্গীর গেট দিয়ে উনি ঢুকলেন। আমরা 3 জন দাঁড়িয়েছিলাম। ইব্রাহিম খলিলের একটা ভেসপা মোটরসাইকেল ছিল, উনি 1.5 ঘন্টা পরে বেরিয়ে আসলেন। এখন এত গাড়ি তো তখন ছিল না, এত গাড়ি তো ছিল না। বেরিয়ে আসলেন, আমরা ওনার পেছনে পেছনে আসলাম। উনি থাকতেন সিদ্ধেশ্বরীতে। ঢোকার পরে জিজ্ঞেস করলাম যে আপনি ক্যান্টনমেন্টে কেন গিয়েছিলেন? ভদ্রলোক মানুষ, উনি উঠে কাঁপতেছেন আর বলতেছেন আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আমি যদি না যাই। শাহিদুর রহমানকে আপনি জেনে রাখেন, আপনার মেমোরি থেকে ওটা বাদ দেন, দিয়া জেনে রাখেন যে ডিজি ডিআরটাকে দিয়ে ধরে ধরে এনে বিএনপিতে যোগদান করতে বাধ্য করছে, এটা জেনে রাখেন আপনি। 1969 সালে নির্বাচন হয়ে গেল। এটা দিলাম। আরেকটা কথা বলতেছি, উনি বলেছেন কার নাম বলেছিলেন? স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান আর একটু খাঁটি আছে, আমি আমার সঙ্গে আলোচনা করলে আমি বলে দেব। স্যার সৈয়দ আহমদ খান ফরাসি যুদ্ধের পরে একমাত্র ব্যক্তিত্ব সারা ভারতবর্ষে যিনি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছেন।
1885 সালে যখন 1885 সাল কিন্তু বাংলাদেশের নয়, ভারতবর্ষের মুসলমানদের জন্য এটা কলঙ্কিত। মুসলমানরা কিন্তু ব্রিটিশ শাসনকে মানে নাই। তারা সশস্ত্র যুদ্ধ করেছে, লড়াই করেছে, প্রতিবাদ করেছে, বিদ্রোহ করেছে, বিপ্লব করেছে। আজকে ভারতের যে ইন্ডিয়াকে, সেখানে 92,000 শহীদের নাম আছে, তার মধ্যে 63,652টা মুসলমানের নাম। এবং আরেকটা লোকের, আজকে যে আপনারা বলতেছেন এগুলি কিন্তু কিছুই না। ভারতবর্ষের নাম করা মুসলমান নেতাদেরকে হত্যা করেছে ফাঁসি কাস্টে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি নেতাজিতে অধিষ্ঠিত করলেন, যার চিঠি পেয়ে তাকে ভারতের অস্থায়ী রাষ্ট্রপতি স্বীকৃতি দিলেন জার্মান এবং জাপান, সেই লোকটার নাম হল মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি। জানেন কেউ আপনারা? মৌলানা উবায়দুল্লাহ সিন্ধি সুভাষচন্দ্র বোসকে কলকাতা থেকে বের করে ছদ্মবেশে পেশোয়ারে পাঠালেন। পেশোয়ার থেকে নিয়ে গেলেন আফগানিস্তানে, কাবুলে পৌঁছে তিনি চিঠি লিখলেন দুইটা, আই ট্রাস্ট হিম, হেল্প। এই দুইটা চিঠিতে সুভাষচন্দ্র বসুকে জার্মানের চ্যান্সেলর অথবা জাপানের সরকার চিনতেন না, কারণ সুভাষ বসু কখনো ওই দেশে যায়নি। শুধুমাত্র ওবায়দুল্লাহ সিন্ধির সার্টিফিকেটের উপরে তাকে স্থান দিল, তাকে সাহায্য করলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করতে সমস্ত সহযোগিতা করলো এবং তাকে ভারতের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দিল। যে লোকটা নেতাজি সুভাষচন্দ্র বোসকে নেতাজি আসনে অধিষ্ঠিত করলো, তার নামটা বললাম, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি, তাকে গুম করলো, জেলখানায় নিয়ে তাকে হত্যা করলো। ব্রিটিশরা বলে নাই। 1 বছর পর ব্রিটিশরা বললো মৌলানা ওবায়দুল্লাহ নিহত হয়েছে। নিয়ে এরকম হাজার হাজার মুসলমান, সেই মুসলমানদের বিদ্রোহকে মোকাবেলা করার জন্য হিন্দুদেরকে যে একটা রাজনৈতিক সংগঠন দাঁড় করাইলেন, সেটা হল কংগ্রেস। আর মুসলমানদের ঐক্যে ফাটল ধরাবার জন্য একজন নবীকে নবুয়ত, তার নামটা কি? গোলাম মোহাম্মদকে নবুয়ত দিলেন। ব্রিটিশ আর্মিরা তার বাড়ি পাহারা দিল এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেল। সেই সময় মৌলানা সৈয়দ আহমদ খান বললেন যে যদি তোমরা মুসলমানরা আত্মচিৎকার করতে চাও তাহলে কংগ্রেসে যোগ দাও। সেটাকে ঠেকানোর জন্য তার সবচেয়ে বড় অবদান যেটা, সেটা তিনি গঠন করলেন অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্স। এবং প্রতি বছর ভারতের বড় বড় শহরে এই সম্মেলনটা হতো। আর সেই 20তম সম্মেলনটাই ডাকলেন নওয়াব স্যার সলিমুল্লাহ খান। উনি মুসলিম লীগ করার ঘোষণা দেন, ব্রিটিশদের হাতে নির্যাতিত হবেন বলে। তিনি অল ইন্ডিয়া মুসলিম এডুকেশনাল কনফারেন্সের 20তম অধিবেশন ডাকলেন নিজের পকেটের পয়সা খরচ করে। তখন এক ভরি স্বর্ণের দাম ছিল 4.5 টাকা, তিনি ব্যয় করলেন 5 লক্ষ টাকা। হিসাব করে 2,500 প্রতিনিধি, 6 দিন থাকা খাওয়া, রাজকীয় ব্যাপার ছিল। 1905 সালে কোন আবাসিক হোটেল ছিল না। এই লোকগুলিকে কোথায় রেখেছে? আপনি 2000 লোককে খাওয়াইতে পারেন, কিন্তু 2000 লোককে ঢাকার শহরে কোনো হোটেল না থাকলে থাকতে দিতে পারবেন না। আর যারা এসেছিলেন তারা আতিকুল ইসলামের মতো লোক না, তারা সবাই সমাজের অত্যন্ত উচ্চ স্তরের। নবাবে এসেছিলেন কয়জন? নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবে মুসলিম লীগ হয়েছে। মুসলিম লীগ গঠিত হওয়ার পরে যে 2টা লোক দায়িত্ব নিয়েছিলেন, আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে, এই দুজনই
উত্তরপ্রদেশের নবাব নবাব বিকারুল মুলক এবং নবাব মহসিনুল মুলক। সুতরাং নবাবদের হাতে যারা আমরা তৈরি হয়েছি, আমাদের তো ব্যাপার স্যাপার একটু আলাদা হবে অন্য দল থেকে, স্বাভাবিক না? এটা বণিজের ব্যাপার আছে তো। সুতরাং আজকে আমাদেরকে অন্য জিনিস চিন্তা করতে হবে, ভুলে বাদ দিন। আজকে যদি মুসলিম লীগকে যদি দিল্লির শাসন ক্ষমতায় বসিয়ে দেন, তাহলে বাংলাদেশকে নিয়ে ভারত যা করছে আমরা তাই করব। কথাটা খেয়াল রাখবে। আজকে মুসলিম লীগকে যদি দিল্লির আসনে বসিয়ে দেন, তাহলে দিল্লি বাংলাদেশকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র করছে আমরা তাই করতাম। কেন করতাম? কারণটা হলো 7 রাজ্য, যেটা মুসলিম লীগ 1969 সাল পর্যন্ত তাদেরকে সাহায্য করেছিল স্বাধীনতা অর্জন করার। আমরা ঠিকই সেদিন বুঝেছিলাম যে 7 রাজ্যের উপর ভারত তার আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য ইস্ট পাকিস্তানের উপর দিয়ে আঘাত করবে, এবং সেটাই হয়েছে। 1969 সালের গণ আন্দোলনটা কি খামাখা রাজনৈতিক কারণে হয়েছে? হয়নি। এটার অনেক ব্যাপার আছে, আপনাদেরকে অনেক গভীরই যেতে হবে। আমরা প্রত্যক্ষদর্শী, আমাদেরকে ইতিহাস করতে হবে না। আমাদের চোখের সামনে ইতিহাস সৃষ্টি হয়েছে। 1969 সালের গণ আন্দোলন শুধু মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে ছিল না, এটা ছিল 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসলিম লীগের মতো একটা শক্তিশালী সরকারকে ক্ষমতাচ্যুত করা। 1963 সালে পণ্ডিত জওহরলাল নেহেরু পরিকল্পনা নিয়েছিল ফারাক্কাবাদ করবে। 1968 সালে তারা উদ্যোগ নিয়েছিল। মুসলিম লীগের প্রেসিডেন্ট বললেন যে ফারাক্কাবাদ করবা, উড়িয়ে দেব, পরিণতি যাই হোক, বন্ধ হয়ে গেল। তারা চেয়েছিল একটা দুর্বল সরকার। ভারত বিভক্ত করে যারা একটি নতুন আবাসভূমি বা একটা ভূখণ্ড তৈরি করেছে, তাদেরকে পদানত করা ভারতের পক্ষে সম্ভব নয় জেনেই তারা তাদের অনুগত সরকার প্রতিষ্ঠা করেছে। এটা করতেই না, যতক্ষণ পর্যন্ত 7 রাজ্য স্বাধীনতা অর্জন না করে। কতক্ষণ চেল্লা করবে? যে সরকারই আসুক, কথাটা আমরা একটু পরিষ্কার জেনে রাখেন, আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে যে বাংলাদেশে ভারত বান্ধব ছাড়া কেউ সরকারের আসনে বসতে পারবে না, বসতে দেয়া হবে না। এটা আমি করতাম, দিল্লিতে থাকলে আমিও তাই করতাম। আমার অনুগত লোক বসতে হবে যেন আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আমি 7 রাজ্যের উপরে আধিপত্য বিস্তার রাখতে পারি। এটা তো তাদেরকে তো আমি দোষ দিয়ে লাভ নাই, ওটা তাদের স্বার্থ তারা দেখবে। অতএব আমাদের জন্য, আমরা বহুবার আমি কথাটা বলেছি, এখনো বলি, যে 7 রাজ্যের স্বাধীনতা আন্দোলনকে যদি সমর্থন করে আমরা তাদেরকে ভারতের আধিপত্য থেকে বিস্তার করতে পারি, ভারত আর বাংলাদেশের উপর দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন মনে করবে, বাংলাদেশের উপরে তার হাত উঠিয়ে ফেলে, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদেরকে অন্য লাইনে হিসাব করতে হবে, অন্য লাইনে হিসাব করতে হবে। আরেকজনে জানি কি একটা কথা বলেছি, আমি সে কথাটা এখন আবার মনে নাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, খেলা আরো বড় জায়গায় আছে। বাংলাদেশে ভারতের আধিপত্য থাকবে। শেখ হাসিনাকে দিল্লি স্থান দিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে। আওয়ামী লীগ ছাড়া এই দেশের সমস্ত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে, এটা ভারত জানে না। জনগণের বিরুদ্ধে গিয়ে তাকে শাস্ত্র দিয়েছে। তার একটা খেলা আছে না, আপনাকে বুঝতে হবে সেই কথাটা। আপনারা ওই তারে নিয়ে কথা বলে, আরে পরবর্তী খেলাটা কি দিল্লি, সেটা বুঝতে চেষ্টা করে উচিত আমাদের। আমাদের জনগণের বিপক্ষে গিয়ে সে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, তার পরবর্তী একটা খেলা আছে তো নিশ্চয়ই। সে খেলাটা কি অবশ্যই বের করেন, সে খেলাটা কি?
আরে আমাদের দল তো ব্রিটিশ মানে কংগ্রেসের সঙ্গে খেলে এসছে 1970 থেকে 1947 সাল পর্যন্ত। আমরা তো তাদের খেলাটা জানি, কিছু তো বুঝতে পারি, কিছু তো বুঝতে পারি। আপনারা নিশ্চিত থাকতে পারেন, আমি একেবারে মানে চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় দ্বিতীয়বার বসাবে না। কিন্তু বসাবে কাকে? শেখ হাসিনার বিকল্প বসাবে। সেটা আসাদ হইতে পারে, সেটা উনিও হইতে পারে, পরিষ্কার। যাবো না, না করে দিয়ে যেটা না করে দিয়ে কে না বলে আপনি, আমরা সব বুঝতে। আপনারা এখানে কি এইখানে কি ঘোষণা করতেছেন? আরে দেখেন না, আগামীকালকে সকালে কয়টায় সূর্যোদয় হবে আমরা জানি না। একটা হিন্দুকে জিজ্ঞেস করে, সে বলে দিবে আগামীকাল সকালে কয়টায় সূর্য উদিত হবে, কয়টা অস্ত যাবে। আমরা তো আগামীকালকেই দেখি না। আগামীকাল দেখে এরপরে তো পরশু দেখতে হবে, তারপরের দিন দেখতে হবে। রাজনীতি তো এখানে থেমে থাকবে না, রাজনীতি আরো এগিয়ে যাবে। সুতরাং আমাদের জন্য ভয়ের কিছু নাই। আমি আজকে থেকে আরো 10 বছর আগে প্রেস ক্লাবে বিভিন্ন দলের মিটিং এ বলছি যে তোমরা বড় ভারত আক্রমণ, ভারত বাংলাদেশ দখল করে নিবে, আমাদের কি? আমরা তোমাদের জন্য আমাদের পূর্বপুরুষদের কথা শুনে ভারত বিভক্ত করে এই প্রদেশটা দিয়েছিলাম, যেটা বাংলাদেশ হয়েছে। এখন যদি তোমাদের সাহায্যে ভারত এই দেশটা নিয়ে যায়, মুসলিম লীগের কোনো অসুবিধা নাই। মুসলিম লীগ দিল্লিতে গিয়ে অল ইন্ডিয়া মুসলিম লীগ করবে, তোমরা যাবে কোথায়? আরে তোমাদের জায়গা কোথায়? ওই উনি পুলিশ অফিসার, উনি জানেন যে এই দেশের এজেন্ট অন্য দেশে কাজ করে, সেই দেশটাকে যখন মূল দেশ দখল করে, সেই এজেন্টদেরকে আর বাঁচিয়ে রাখে না। ভারত যদি বাংলাদেশ দখল করে, তাহলে বাংলাদেশে যারা র এজেন্ট আছে একটাকেও রাখবে না, সব তারা মেরে ফেলবে। আমাদেরকে সম্মান দিয়ে না। মুসলিম লীগের আর একটা অসুবিধা আছে, ভারতের 33% মুসলমানকে নেতৃত্ব দেবে। সুতরাং আপনি চেষ্টা করে আমাদেরকে আগামী দিনের ঘটনা দেখাচ্ছেন। আমাদের মহাসচিব সাহেব যখনই বক্তৃতা করেন তখনই তিনি অভিযোগ উত্থাপন করেন। এখন ওনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার সময় এসে গেছে। এতদিন করি না, এখন উনি ভারপ্রাপ্ত মহাসচিব। অতএব অভিযোগ করার আগে বুঝে নিবেন যে নিজের গায়ের গন্ধটা কত। আমরা একটা কথা বলি, সাংগঠনিক কাঠামো দরকার। আমরা আপনারা মিটিং এর শেষে আমরা কি জবাব করবো, আপনারা থাকবেন। আমি আপনাদের কাছে একটা শেষ কথা বলে যাই, আমাদের বয়স হয়ে গেছে, মুসলিম লীগেরও বয়স হয়েছে, আমাদেরও বয়স হয়েছে। কারণ আজকে মুসলিম লীগের বয়স হলো 120 বছর, তো আমাদের তো 120 বছরই বয়স হয়েছে। অভিজ্ঞতা তো বড়। একটা কথা মনে রাখতে হবে যে একটি ছেলে যখন ক্লাস 1-এ পড়ে, তখন তাকে মাস্টার্সের কোর্স পড়ানো হয় না। একজন ছেলে যখন বিসিএস পরীক্ষা পাশ করে চাকরিতে জয়েন করে, তখন তাকে সরাসরি সচিব বানায় না। সচিব বানায় না। সচিব হতে গেলে তাকে মিনিমাম 30 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তা না হলে সচিব হবে না। তো রাষ্ট্র যারা পরিচালনা করবে রাজনীতিতে, তাদের মিনিমাম 25 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তা না হলে সে রাষ্ট্র চালাতে পারবে না। এটা পরিষ্কার হিসাবের কথাবার্তা। একটা আর্মি যখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে চাকরিতে ঢুকে, তাকে জেনারেল হতে গেলে তার স্তর ভাইয়া অভিজ্ঞতা অর্জন করে জ্ঞান অর্জন করতে করতে তার 30 বছর পর লাগে তাকে ফুল জেনারেল হইতে। আমরা হয়েছি কি জানেন, বাংলাদেশে যে 200 নাকি রাজনৈতিক দল হয়েছে। ব্রিটিশ ইন্ডিয়াতে এবং পাকিস্তান আমলে রাজনৈতিক দল করার চিন্তাও করে কেউ করে নাই, কারণ তারা বুঝতো যে একটা রাজনৈতিক দল করতে গেলে যে রাজনৈতিক অভিজ্ঞতার প্রয়োজন সেটা নাই। এখন তো 200 রাজনৈতিক দল হয়ে গেছে। মুশকিল হলো, ওই দিন আমি প্রেস ক্লাবে যাই, যে ওদিন ছিলেন ভাই, আমি বসে বসে চা খেতেছি, আমার এক ছেলে আছে আগে সেটা আমার সে রাজনীতি বুঝাইতেছে। সে একটা দল গঠন করতে, সে আমাকে রাজনীতি পরিষ্কার বুঝাইতেছে, এই হবে এই হবে, জোট হবে। আর তোমরা কতজন? বলে আমরা 50টা দল এক হয়েছি।
মানে 1 মাস পরে আমার এসে কইও যে তোমরা 50 জন একত্রে আসো, তাহলে মুসলিম লীগ তোমাদের নেতৃত্বে রাজনীতি করবে। গতকালকে সূচিটা ভেঙে গেছে। তো ওই যে জোটের কথা বলতেছিলেন, কে জানি বলতেছিলেন জোটের কথা, হ্যাঁ, না না আরেকজনে বলতেছিলেন, শুনে জোট এই দেশে হয়েছে, মানে প্রথম হয়েছে যুক্তফ্রন্ট নবাঙ্গ, কোনটা জোট থাকবে না। আসল কথা নিজের বল সবশেষ বল, নিজের শক্তিতে দাঁড়াতে হবে, অন্যরা আপনাকে সহযোগিতা করবে, না হলে করবে না। আমরা মুসলিম লীগ কখনো কোনোদিন, মুসলিম লীগের তার রাজনৈতিক ইতিহাসে কখনো কোনো দলের সঙ্গে জোট করেনি, কারণ পরস্পর বিরোধী মতামত নিয়ে একটা দল আদর্শই আমার। সুতরাং আমি আপনাদের কাছে আর কিছু বলবো না, আপনারা হতাশ হওয়ার কিছু নেই। একটা কথা মনে রাখবে, আয়াত এসছে, রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে দাখিল। সুতরাং সমস্ত কিছুর পরেও আমার এবং জাতির ভাগ্য নির্ধারণ করেন যিনি, তার উপরে আস্থা রাখেন। আমি চেষ্টা করছি, আমি আপনার কি শখ হয় নাই, আমি আজকে 64 সাল থেকে আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে খালি বসতাছি, আমার কি ইচ্ছা হয় না একবার পার্লামেন্টে গিয়ে কথা বলতে? আল্লাহ কোনো কারণে আমাকে সেখানে যেতে দিচ্ছেন না, এটার মধ্যে কোনো কল্যাণ রয়েছে। সুতরাং আপনারা হতাশ হওয়ার কিছু নেই, ইমানদারদের সঙ্গে আল্লাহ ওয়াদাবদ্ধ করেছেন, যারা ইমানদার তাদেরকে রক্ষা করা আমার নাই। বলেছে কিনা আয়াতটা বলে দাও, আয়াতটা বলে দাও। হ্যাঁ, তাইলে আমরা 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 নিঃস্বার্থ ভাবে তার বান্দাদেরকে কল্যাণ করার জন্য রাজনীতি করছি। তিনি যখন মনে করবেন তখনই আমাদেরকে সেই জায়গায় বসাবেন যেখানে বসে আমরা মানুষের কল্যাণ করতে পারি, এর আগে নয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতিহুন কারীম। বাংলাদেশ জিন্দাবাদ।